সাংবাদিক প্রবীর শিকদার 3 দিনের রিমান্ডে। তড়িঘড়ি করে এমন গ্রেফতার, রিমান্ড নিয়ে সরকারের শীর্ষ পর্যায়েও বিরূপ প্রতিক্রিয়া। প্রবীর শিকদারের গ্রেফতার হওয়ার ঘটনাটা দুঃখজনক বলে আমি মনে করি এবং আইনের সুরক্ষা যাতে নিশ্চিতভাবে পান সেই ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সবসময় নজর রাখব। রাতেই এসে গাড়ি করে নিয়ে গেল, এত এফিশিয়েন্ট হয়ে গেল পুলিশ, ডিবি, যেন মনে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা। গ্রেফতারের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন। গাড়ি পোড়ানো মামলায় রাজধানীর পান্থপথ থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ গ্রেফতার, রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। সেই মামলায় উনি এজাহার নামীয় আসামি এবং ওনাকে চার্জশিটে ওনার নাম আছে, সে কারণে এছাড়া ওনার বিরুদ্ধে একাধিক মামলা আছে বিভিন্ন থানায়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্লগার অভিজিৎ ও অনন্ত দাস হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা সহ আনসারুল্লাহ বাংলা টিমের 3 সদস্য আটক, এর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক। টিকিট জটিলতা সহ নানা দুর্ভোগে হাজার হাজার হজ যাত্রী, বিলম্বিত হচ্ছে একের পর এক ফ্লাইট, সমাধান হয়েছে ভিসা সমস্যার দাবি কর্তৃপক্ষের। ভারত থেকে গরু আমদানি বন্ধ থাকায় এবার কোরবানির হাটে পশুর দাম বাড়ার আশঙ্কা, আমদানি নির্ভরতা কমানোর পরামর্শ প্রাণী বিশেষজ্ঞদের। মোহাম্মদ সাকলাইন প্রস্তুত, তিনি এসেছেন কিক করার জন্য, দেখা যাক কি করেন। এবং প্রথমবারের মতো কিশোর সাফ ফুটবলের স্বপ্নের শিরোপা জিতল বাংলাদেশ। ফাইনালে ভারতকে টাই ব্রেকে 4-2 গোলে হারালো বাংলার কিশোররা। ফরিদপুরে তথ্য প্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় সাংবাদিক প্রবীর শিকদারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বেলা 12টার দিকে ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হামিদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে সাংবাদিক প্রবীর শিকদারকে আদালতে নেওয়া হয়। পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 10 আগস্ট প্রাণনাশের আশঙ্কা করে ফেসবুকে স্ট্যাটাস দেন প্রবীর শিকদার। স্ট্যাটাসে তিনি তার মৃত্যুর জন্য এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ধনকুবের মুসা বিন শমশের যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার দায়ী থাকবেন বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে নিজ অফিস থেকে আটক করা হয় প্রবীর শিকদারকে। আমাদের বক্তব্য এবং মামলার সপক্ষে যথার্থ যুক্তি তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা মনে করি হুজুর আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি বিধায় হুজুর আদালত ন্যায় পর্বশে দয়া পর্বশে 3 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে। রিমান্ড হওয়ার কোনো যৌক্তিক কারণই নাই। উনটা যেই এজাহারটা দাখিল করেছেন, এজাহারে একের অধিক কোনো আসামি নাই, একজনই স্ট্যাটাস দিয়েছেন এবং একজনই নামই আসামি হিসেবে আসছে। এখানে আর কোনো আসামি যেহেতু নাই এবং অজ্ঞাতনামা কোনো আসামি নাই, সেহেতু একটা কমপ্লিট এজাহার, এই এজাহারে এই রিমান্ডের কোনো আবশ্যকতা নাই। যে সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন উপযুক্ত বিচার পেয়ে আমার স্বামীকে মুক্ত করে নিতে পারি। সাংবাদিক ও শহীদ সন্তান প্রবীর শিকদারকে গ্রেফতার, হাতকড়া পরিয়ে আদালতে তোলা এবং রিমান্ডে নেওয়ার ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেফতারের ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে তথ্যমন্ত্রী জানিয়েছেন, প্রবীর শিকদার যাতে আইনি সুরক্ষা পান সে বিষয়ে তার মন্ত্রণালয় নজর রাখবে। অন্যদিকে পুরো বিষয়টিকে অস্বাভাবিক আখ্যায়িত করে প্রবীর শিকদারকে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
দুটি ছবির কোলাজ আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। একটিতে দেখা যাচ্ছে মহান মুক্তিযুদ্ধে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী হত্যার মাস্টারমাইন্ড এবং আলবদর বাহিনীর প্রধান জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে পুলিশের দেয়া ভিআইপি ট্রিটমেন্ট। অন্যটিতে দেখা যাচ্ছে সেই ৭১-এ রাজাকার আলবদরদের হাতে ১৪ জন স্বজন হারানো শারীরিক প্রতিবন্ধী সাংবাদিক প্রবীর শিকদারকে হাতকড়া পরিয়ে আদালতে তোলার দৃশ্য। এ দৃশ্য ক্ষুব্ধ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্তকেও। তার মতে পুরো ঘটনাই অস্বাভাবিক। কোনো বিবেকবান মানুষের আর শান্ত হয়ে থাকার অবস্থা নেই। এই লোকটিকে হাত করা দিয়ে নিয়ে যাওয়া এবং তার ছবি প্রকাশ করা, এটি আরো বেশি খুব যন্ত্রণাদায়ক হয়েছে। আমি বুঝি না এটার কেন বেইল হলো না। আমার যতটুকু সীমিত জ্ঞান আছে আইনে, অঙ্গহানি লোক যদি কোর্টের সামনে হাজির হয় তাকে জামিন দেওয়া যায়, তারপরে তাকে ইন্টারোগেট করতে হবে, রিমান্ডে নিতে হবে, এটাও আমাদের কাছে খুবই স্বাভাবিক মনে হয়নি। তাছাড়া এই অঙ্গহানির লোকটি সে হাইকোর্ট ছাড়া বসতে পারে না। রাতেই এসে গাড়ি করে নিয়ে গেল, এত এফিশিয়েন্ট হয়ে গেল পুলিশ, ডিবি, যেন মনে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এবং সবচেয়ে বেশি অবস্থান। আমি আবারও বলতে চাই যে সাংবাদিক এবং সাংবাদিকতা একটি প্রতিষ্ঠান, এটি ফোর্থ স্টেট। সবাইকে এই জিনিসটি বুঝতে হবে, একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরেকটি প্রতিষ্ঠান যেতে পারে না। এদিকে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক প্রবীর শিকদারের গ্রেপ্তারকে দুঃখজনক বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। প্রবীর শিকদারের গ্রেপ্তার হওয়ার ঘটনাটা দুঃখজনক বলে আমি মনে করি। তবে প্রবীর শিকদারকে পক্ষে যত রকম আইনি সুরক্ষা নিশ্চয় উনি যাতে বঞ্চিত না হন এবং আইনের সুরক্ষা যাতে নিশ্চিতভাবে পান, সেই ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সবসময় নজর রাখবো আর কি। প্রবীর শিকদারের গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ কোনো আইনি ব্যত্যয় ঘটিয়ে থাকলে আদালত তা দেখবেন বলেও আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সকালে প্রেস ক্লাবের সামনে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ এর ব্যানারে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা প্রবীর শিকদারকে ৩ দিনের রিমান্ডে নেয়ার তীব্র সমালোচনা করেন। এ সময় রিমান্ড বাতিল করে তার মুক্তি দেওয়ার দাবি জানান বক্তারা। একই সঙ্গে এই রিমান্ড বাতিল না করা হলে অনশনের হুমকিও দেন বক্তারা। যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নবিদ্ধ করার সুযোগ কাউকে না দেওয়ারও আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। গ্রেপ্তারের প্রতিবাদে পুলিশের মতো আচরণ করেছে, মানবাধিকারের মাথার উপরে ঝুলছে বিচার বিভাগের খড়গ, 3টি হুমকি আমাদের মাথার উপরে ঝুলছে। জঙ্গি দীর্ঘদিন ধরে রাজধানীর পান্থপথে আদর্শ ঢাকা আন্দোলনের এক সভায় যোগ দিতে যাওয়ার সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে যাত্রাবাড়ি থানার নাশকতার 3 মামলায় গ্রেফতার দেখানো হয়। পুলিশ জানায় তিনি এই মামলার এজাহার নামীয় এবং চার্জশিটভুক্ত আসামি। এছাড়া রমনা থানার গাড়ি পোড়ানোর আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। খান মোহাম্মদ রুমিলের রিপোর্ট। সকালে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে আদর্শ ঢাকা আন্দোলন আয়োজন করে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন উত্তর সভা। এতে যোগ দিতে যাওয়ার সময় কনভেনশন সেন্টারের বাইরে থেকে সাদা পোশাকের পুলিশ আটক করে সাংবাদিক নেতা শওকত মাহমুদকে। আটকের পর তাকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। এখানে এসে যেভাবে যে হলে অনুষ্ঠান হবার কথাই হলটাকে বন্ধ রাখা, আমার মতো একজন শিক্ষক এবং আমার চারপাশে যে ব্যক্তিবর্গ আছেন তাদেরকে আটকিয়ে দিয়ে মস্ত বড় একটা কাজ হয়ে গেল বা কাজ করা হলো এইরকম মনে করার কোনো কারণ নেই। পুলিশ কর্মকর্তারা জানান, যাত্রাবাড়ি এলাকায় গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে 24 জানুয়ারি যাত্রাবাড়ি থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা 3টি মামলার তিনি চার্জশিটভুক্ত আসামি। সেই মামলায় উনি এজাহার নামীয় আসামি এবং ওনাকে চার্জশিটে ওনার নাম আছে। সে কারণে এছাড়া ওনার বিরুদ্ধে একাধিক মামলা আছে বিভিন্ন থানায়। এই অপরাধে ওনাকে আজ সকালবেলা পান্থপথ এলাকা থেকে ওনাকে গ্রেফতার করা হয়।
এদিকে দুপুরে গোয়েন্দা কার্যালয়ে শওকত মাহমুদের সঙ্গে দেখা করতে আসেন তার স্ত্রী। তবে পুলিশ দেখা করার অনুমতি দেয়নি বলে দাবি করেন তিনি। ও তো অসুস্থ, অনেক অসুস্থ তো এসে জানি না আমি এটা কেন কিভাবে হলো। আমরা তো জয়েন্ট কমিশনের অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া যাবে না এটা বলেছে। আর আপনাদের পথঘাট আছে, খুঁজে নেন, আপনারাই পাবেন। সবশেষ সোমবার রাতে একটি বেসরকারি চ্যানেলের টক শোতে অংশ নিয়েছিলেন শওকত মাহমুদ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাস হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের দাবি এরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এদের মধ্যে তৌহিদ বাংলাদেশে বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। দুপুরে র্যাব হেডকোয়ার্টারের সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গতকাল রাতে রাজধানীর নীলক্ষেত ও ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করা হয়। চলতি বছরের 26 ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিজ্ঞান মনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর প্রায় 2.5 মাস পর একই কায়দায় সিলেটে হত্যা করা হয় আরেক ব্লগার অনন্ত বিজয় দাসকে। দুটি ঘটনাতেই দায় স্বীকার করে ফেসবুকে বিবৃতি দেয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। গত কয়েক মাস ধরে চেষ্টা চালিয়েও ঘটনা দুটির কোনো কিনারা করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। অবশেষে সোমবার রাতে রাজধানীর নীলক্ষেত ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাদেক, তৌহিদ ও আমিনুলকে গ্রেফতার করে র্যাব। র্যাবের দাবি, এদের মধ্যে তৌহিদুর রহমানই হচ্ছেন আলোচিত ব্লগার অভিজিৎ ও অনন্ত হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা। তৌহিদ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বলেও জানায় র্যাব। তৌহিদুর রহমান সবসময় কিন্তু যে সকল নির্দেশনা আসতো, সে সকল নির্দেশনার আসার পরে সেটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য, মানে একটি পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য তাদেরকে নির্দেশনা দিত। বিজনেসের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় বিচরণ করত এবং সবসময় কিন্তু সুসম্পর্ক বজায় রাখত যে কোনো এরকম হত্যাকাণ্ডের ঘটনার আগে এবং এর পরেও। ব্রিফিংয়ে জানানো হয়, ব্লগার অভিজিৎ হত্যায় মোট 5 জন অংশ নেয়। পরে এই দলটি সিলেটে ব্লগার অনন্তকেও খুন করে। এই 5 জনের মধ্যে ছিল গ্রেফতার সাদিক। এখনো পলাতক রয়েছে রমজান, নাইম, জুলহাস, জাফরান নামে বাকি 4 জন। রমজান এবং নাইম মেইন কিলিং মিশনের মেইন কিলার হিসেবে কাজ করেছে এবং তারা ধারালো অস্ত্র দ্বারা কিন্তু আঘাত করেছে এবং এই কয়েকজন লোক কিন্তু আশেপাশে থাকে। এইখানে যখন হত্যাকাণ্ড হয়, হত্যাকাণ্ডের পরে এই একটি গ্রুপই ঠিক একইভাবে সিলেটেও হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত করেছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে র্যাবের তৎপরতা চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জের কাশিয়ানী টুঙ্গিপাড়া নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে ব্যয় ধরা হয়েছে 2023,72,00,000 টাকা। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এছাড়া আরও 5টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 3টি নতুন, অন্য 2টি সংশোধিত প্রকল্প। অনুমোদন দেওয়া 6টি প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 3,961,94,00,000 টাকা। বৈঠক শেষে প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। আস্তে আস্তে রাত 11টার সময় আরো থাকছে। রাজশাহীর পুঠিয়ায় তেবাড়িয়ায় ট্রাক ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে একই পরিবারের 6 জন সহ 7 জন নিহত, ট্রাক চালক আটক। কিশোর সাফ চ্যাম্পিয়নশিপের খবর। দক্ষিণ এশিয়ার কিশোর ফুটবলের সেরা এখন বাংলাদেশ। ভারতকে পেনাল্টি শুটআউটে 4-2 গোলে হারিয়ে অনূর্ধ্ব 16 সাফ ফুটবলের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শাওনের দল। সিলেট জেলা স্টেডিয়ামে ফাইনালে নির্ধারিত সময়ের খেলায় 1-1 গোলে সমতা ছিল। পরে পেনাল্টি শুটআউটে গড়ালে গোলরক্ষক ফয়সালের দৃঢ়তায় শিরোপা জয়ের আনন্দে মাতে লাল সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশের সারওয়ার জামান নিপু। টানটান উত্তেজনা, পুরো স্টেডিয়াম নিশ্চুপ। একটাই প্রার্থনা, কিশোর সাফের সেরা হবে বাংলাদেশ। ভারতের হয়ে সাকলাইন শট করছে, প্রস্তুত বাংলাদেশের গোলরক্ষক ফয়সালও। আর শট হতেই উন্মাতাল গ্যালারি। অসাধারণ দক্ষতায় বল ঠেকিয়ে প্রথমবারের শিরোপা জয়ের আনন্দে নেচে ওঠে শাওনরা। এ যেন বাঁধনহারা উচ্ছ্বাস, এই যেন ফুটবলের জয়। যে ফুটবল ঝিমিয়ে পড়ছে, হারিয়ে যাচ্ছে রব উঠেছিল, শিরোপা জিতে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিল লাল সবুজের খুদে প্রতিনিধিরা। ছোটদের বড় অর্জন, তাই গর্বিত পুরো জাতি। এই যেন একটি ট্রফি জয় নয়, দেশের ফুটবল উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার শুরু। জিলানির শিষ্যরা যে ইতিহাস রচনা করলো, তাতে এই অঞ্চলের ফুটবলে কিশোরদের শ্রেষ্ঠত্বের সঙ্গে অহংবোধও এখন লাল সবুজের হাতে। তা জানিয়ে দিল আবারও গর্জে উঠেছে বাংলার ফুটবল।
এর আগের গল্পে স্বপ্নচুরির প্রতিশোধ নিতে ভারতের বিপক্ষে প্রত্যয়ী বাংলাদেশ। গ্রুপ পর্বে ভারতকে হারানোর সুখস্মৃতির সঙ্গে ছিল স্টেডিয়ামে হাজারো দর্শকের সমর্থন, সবকিছুই সাউন্ডের অনুকূলে। তাই খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে জিলানির শিষ্যরা, কিন্তু দুয়ে দুয়ে চার মেলেনি। অতিথিরাও পাল্টা আক্রমণে স্বাগতিকদের রক্ষণ কাঁপালেও খেলার প্রথমার্ধ থাকে গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে আরো আগ্রাসী বাংলার কিশোররা। খেলার 46 মিনিটে জ্বলে উঠে বাংলাদেশ। নিপুর বদলে মাঠে নামার হৃদয় লিড এনে দেয় লাল সবুজের প্রতিনিধিদের। মেতে উঠে পুরো স্টেডিয়াম। এগিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে এরপর গোল পরিশোধে মরিয়া চেষ্টা চালায় ভারত। সেই সুযোগও পেয়ে যায় অতিথিরা। খেলার 63 মিনিটে ডি বক্সের বাইরে থেকে লম্বা শটে ভারতের অবিনাশ গোল করে সমতায় নিয়ে আসেন। এরপর গোলের জন্য প্রাণপণ চেষ্টা ছিল জিলানি শিষ্যদের। সহজ কিছু সুযোগও নষ্ট হয়, তবে গোল না হলে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। যাতে ইতিহাস রচনা করে বাংলার কিশোররা। 4 পেনাল্টির কোনোটাই মিস হয়নি। সেই সঙ্গে গোলরক্ষক ফয়সালের দৃঢ়তা বাংলাদেশের ফুটবল পেয়ে যায় উৎসব করার উপলক্ষ। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, কোনো শক্তি বাঙালির ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারবে না। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন, মধ্যবর্তী নির্বাচন চেয়ে বিএনপি নেত্রী বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করে দেবে। বঙ্গবন্ধু দিনে 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 আরো শক্তিশালী হয়ে উঠছেন। এই কবরের শুয়ে তিনি আজ প্রতিটা মানুষের হৃদয়ে স্থান পেয়েছেন। আপনারা বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে, পদত্যাগ করে কাকে ক্ষমতা দেবে? এ বাংলার জনগণ কাকে চায়? ওই বেগম খালেদা জিয়াকে? বাংলাদেশের মানুষ আর চায় না এই দেশটা দুর্নীতির সরকারে পরিণত হোক। যেভাবে বাংলাদেশকে জঙ্গিবাদের চারণভূমি বানিয়েছিলেন, সেই বাংলাদেশ এদেশের জনগণ আর দেখতে চায় না। জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিনের কেক কেটে উল্লাস করায় আগামী নির্বাচনে জনগণ খালেদা জিয়াকে উপযুক্ত জবাব দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা। বিকেলে রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শোক দিবসের এক আলোচনা সভায় নেতারা এমন মন্তব্য করেন। এ সময় তারা বলেন, বেগম জিয়া দ্বিধায় ছিলেন বলেই এবারের শোক দিবসের প্রথম প্রহরে কেক না কেটে দিন শেষে কেটেছেন। আজকে বলতে চাই, এর জবাব ইনশাল্লাহ 2019 সালে যখন শেখ হাসিনার নেতৃত্ব দল অংশগ্রহণ করবে নির্বাচনে, এর জবাব বাংলার জনগণ দেবে খালেদা জিয়াকে। ইনশাল্লাহ জবাব দিয়ে দেবে এই খুনিদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য, এই শোকাবহ দিনে এই তথাকথিত জন্মদিনে কেক কাটার জন্য দিয়ে দেবে। যে খালেদা জিয়া 70 কেজি ওজনের কেক কেটেছে। পার্থক্য হচ্ছে এই, আগে করতেন রাতের প্রথম প্রহরে 12:01 মিনিটে, এইবার করেছেন শেষ প্রহরে। তার মানে নিজের উপলব্ধি হয়েছে যে দিন বেশি দিন নাই, এই রাজনীতি চলবে না। সেজন্য আমার মনে হয় দ্বিধাদ্বন্দ্ব ছিল। হজযাত্রীদের ভিসা জটিলতা কেটেছে বলে কর্তৃপক্ষ দাবি করলেও যাত্রীরা বলছেন ভিন্ন কথা। ভিসা যারা পেয়েছেন তাদের অনেকেই এখনো হাতে পাননি টিকিট সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। হজযাত্রা নির্বিঘ্ন করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এসব হজযাত্রীর কেউ 2 দিন, কেউ বা আবার আরও বেশি সময় ধরে অপেক্ষার প্রহর গুনছেন হাজি ক্যাম্পে। এর মধ্যে কয়েকটি ফ্লাইট চলে গেছে সৌদি আরবের উদ্দেশ্যে, কিন্তু নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার পরও ভিসা জটিলতার কারণে যেতে পারেননি অনেকেই। এখন আবার ভিসা মিললেও হাতে পাননি টিকিট, বোর্ডিং পাস। গরমের মধ্যে কষ্ট করতেছি, এতটুকু বিছানার মধ্যে 2 জন করে লোক কষ্ট করতেছি, তার মধ্যে গোসল খাওয়া দাওয়া কত সমস্যা। আর যে পয়সাগুলি আনছি এখানে খাই দিয়ে আমরা শেষ করতেছি। মহিলাদের ভিসা আসছে তো পুরুষের ভিসা আসেনি। এতগুলো লোকের জন্য অপ্রতুল যে কটা টয়লেট আছে, ঠিক মতো গোসলের ব্যবস্থা নেই এখানে। এখনো ওই টিকিট পায় নাই, বোর্ডিং পায় নাই, ঘর পায় নাই। হাজিগণ হলো আল্লাহর মেহমান, আর এই মেহমানদের যদি এই অবস্থা হয় তাহলে কি হতে পারে। আর কর্তৃপক্ষ বলছে ভিসা জটিলতার সমাধান হয়ে গেছে, এখন ফ্লাইট ব্যবস্থাপনার দিকে নজর দিয়েছেন তারা। কিছুটা বিলম্বে হলেও সবাইকে সৌদি আরব পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি। সৌদি কর্তৃপক্ষের অকৃত্রিম সহায়তা, সেই ভিসাগুলি গতকালকেই আমরা আনতে পেরেছি। গত রাত্রি থেকে সেই যাত্রীগুলি সম্পূর্ণ ফ্লাইটে গেছেন এবং এরপরে আবার সবকিছু স্বাভাবিক অবস্থায় চলে আসছে। আর 2টা ফ্লাইট আমাদের আছে, বাকি
যাত্রীগুলা সেই ফ্লাইটে যাবে। এদিকে ভিসা মিললেও বিমানের টিকিট বুকিং নিয়ে সমস্যায় রয়েছেন বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা। গভর্নমেন্টের পাসপোর্টগুলোতে ভিসা লাগে নাই, পরবর্তীতে আমাদেরকে সেটা দিতে চেয়েছিল, আবার নাকি গভর্নমেন্টের সেই ফ্লাইটটা আবার চালু হয়েছে, 2 ঘন্টা পিছাই সেখানে আবার গভর্নমেন্টের হাজির যাবে, এই জন্য আমাদেরকে দিতে পারেন না। আমাদের ভিসা হয়ে গেছে, টিকেটের গোলযোগ দিতে পারতেছি না। হজযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন ভুক্তভোগীরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে ট্রাক ও ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে একই পরিবারের 6 জন সহ 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বিকেলে পুঠিয়া উপজেলার তেবাড়িয়া এলাকায় তাহিরপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানে থাকা একই পরিবারের 6 সদস্য মারা যান। এ ঘটনায় আহত হন আরও একজন। গুরুতর অবস্থায় আহত ব্যক্তিকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতদের সবার বাড়ি পুঠিয়ার বাঁশমারিয়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ। এদিকে নিহতদের লাশ দাফনে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এক পরিবার 5 জন লোক দাঁত খায় আসছিল, আসতে লেগে মনে করেন যে আপনার পিকআপ ভ্যান আপনার ট্রাকের সাথে ধাক্কা লেগে ব্রিজের উপরে ছিটকে পড়ে যায়, আর ট্রাকটা ওদেরকে পিষে দিয়ে সামনে দাঁড় করে। ঘটনাটা এরকম ছিল যে পুঠিয়া থেকে তাহিরপুর গ্রামে একটি ট্রাক একটি ইজি বাইক বা ব্যাটারি 3 হুইলারকে সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 6 জন নিহত হয়। তো উত্তেজিত জনতা ট্রাককে আটক করে এবং ট্রাকে অগ্নিসংযোগ করে, বিক্ষুব্ধ জনতা রোড অবরোধ করে। আমরা দ্রুত এসে ঘটনাস্থল নিয়ন্ত্রণ নেই এবং বর্তমান যান চলাচল স্বাভাবিক আছে। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন সময় টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মুস্তফা দানিশ। সন্ধ্যায় ব্যক্তিগত গাড়িতে করে কর্মস্থলে আসার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন তিনি। ঘটনার পরপর ঘাতক বিআরটিসি পরিবহনের বাসকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানায় পুলিশ। তবে বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত গাড়ির চালক জানান, বেপরোয়াভাবে চলতে থাকা বিআরটিসির ওই গাড়ি তাদের বহনকারী গাড়িটিকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। এতে গাড়িটি বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত ছিলেন সময় টেলিভিশনের বার্তা সম্পাদক। তৃণমূল পর্যায়ে প্রয়োজনীয় অর্থ সেবা পৌঁছে দিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকিং সিস্টেমে কাজ করার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, তৃণমূলে অর্থায়ন আগের তুলনায় বাড়লেও এখনও তা পর্যাপ্ত নয়। অনেক বেশি ফিনান্সিয়াল সার্ভিস আমাদের লোকজনের কাছে যাচ্ছে, এই সার্ভিসটি দেওয়া হয়, তার খরচ অনেক। ব্যাংকের বাইরে যেসব প্রতিষ্ঠান আছে তারা কিন্তু অনেক ধরনের উদ্ভাবনী প্রক্রিয়া অবলম্বন করে। সেদিকে যদি আমরা একটু দৃষ্টি দিই তাহলে বোধহয় ফিনান্সিয়াল সার্ভিসটাকে আরো এক্সটেন্ড করার সুযোগটা অনেক বেশি হবে। দেশে আইনের সুশাসন নেই বলেই হত্যাকারীরা মানুষ হত্যা করতে ভয় পায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি কথা বলেন। আমাদের দাবি, বিচার করুন, শাস্তি দিন, ফাঁসি দিন, বন্ধ করুন, শিশুদের মারা বন্ধ করুন, নারী নির্যাতন বন্ধ করুন। রাজন হত্যা হয়েছে, রকিব হত্যা হয়েছে, রবিউল হত্যা হয়েছে, প্রতিদিন হত্যা হচ্ছে। কেন এই অবস্থার সৃষ্টি হয়েছে? আইনের শাসন নাই, সুশাসন নেই। এই জন্য মানুষ খুন করতে ভয় পায় না, তারা জানে তাদের বিচার হবে না। কোরবানি এলেই বেড়ে যায় প্রয়োজনীয় পশু খাদ্য আর ভ্যাকসিনের দাম। এতে বেড়ে যায় পশুপালন ব্যয়। খামারিদের দাবি, ব্যয় বাড়লেও সে তুলনায় বাজারে পশুর ভালো দাম পান না তারা। এর সঙ্গে এবছর ভারত থেকে গরু আমদানি বন্ধ হয়ে যাওয়ায় কোরবানির পশুর দাম বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। তবে সাময়িক সংকট কাটিয়ে দীর্ঘমেয়াদী সুফল পেতে আমদানি নির্ভরতা কমানোর সঙ্গে পশু উৎপাদনে দেশের কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে সরকারের প্রতি পরামর্শ প্রাণী বিশেষজ্ঞদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। আমাদের চাহিদা মোতাবেক যাতে মানুষ গরু উৎপাদন করে, ব্রিডিং করে, সে ব্যাপারে আমরা প্রকল্প গ্রহণ করেছি।
ভারত থেকে গরু আমদানি বন্ধ হওয়ার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রীর এমন বক্তব্যে আশার আলো দেখছেন দেশের পশু খামারিরা। তারা বলছেন গেল কয়েক বছরে আশানুরূপ লাভ করতে না পারায় ধারাবাহিকভাবে দেশে খামারের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে গবাদি পশুপালনের পরিমাণও, যার ফলে স্বাভাবিক সময়ের সঙ্গে কোরবানির বাজারও নির্ভরশীল হয়ে পড়ে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পশুর ওপর। আগে আমাদের নিজেরারই গরু মহিষ সবকিছু মিলায় 10-12টা ছিল আমাদের একলাই। এখন আমার বাড়ি একটা গরু লেজও নেই। সবকিছুরই দাম বেশি, শুধু দুধের দাম কম। গরু থেকে আমরা যেটা পাই সেটা বিক্রি করে আমাদের যে মুনাফাটা আসছে তার চেয়ে আমাদের ব্যয়টা অনেক বেশি, যার জন্য অনেকেই এর প্রতি আগ্রহটা হারিয়ে ফেলছে। প্রতি বছর কোরবানি মৌসুমে 70 থেকে 80 লাখ পশু জবাই হয় দেশে, যার মধ্যে বেশিরভাগই গরু আর ছাগল। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন এর মধ্যে প্রায় 80% দেশীয়ভাবে উৎপাদিত পশু, আর বাকিটা আমদানি নির্ভর। তাই স্থায়ীভাবে আমদানি বন্ধ হলেও তাতে বিশেষ কোনো ক্ষতি হবে না বলেই মনে করছেন তারা। আমাদের কৃষকদের একটা যদি নিশ্চয়তা পায় যে ভারত থেকে আর পশু আসবে না, তখন কিন্তু আমরা এটা মোকাবিলা করতে পারবো। কিন্তু অনিশ্চয়তার মাঝে হঠাৎ করে যদি আবার বর্ডার 5-7 দিনের জন্য খুলে দেওয়া হয়, তখন আমাদের স্থানীয় কৃষকরা কিন্তু এটাতে মার খেয়ে যাবে। প্রতিটা গরুর দাম এখনই 10-15 হাজার বেশি, এবং কোরবানির সময় সেটা কিন্তু আরো বেড়ে যাবে। এটি আমাদের যারা পশু বিক্রি করবে ওই চাষিদেরকে পরবর্তীতে আবার নতুন করে পশু উৎপাদনের জন্য উৎসাহিত করবে আগামী বছর। হয়তো আগামী বছর আবার এই পশুর দাম অনুরূপ থাকবে না, আর একটু কম হবে। তারা বলছেন দীর্ঘমেয়াদী সুফল পেতে স্থানীয়ভাবে গরু ছাগল মোটা তাজাকরণ প্রকল্পে সরকারিভাবে অর্থায়নের পাশাপাশি দরকার বেসরকারি উদ্যোগও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, শিল্প কারখানা স্থাপনের নামে পরিবেশ দূষণ করা যাবে না। প্রতিটি শিল্প কারখানার জন্য বর্জ্য শোধনাগার থাকতে হবে। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে বঙ্গভবনে বৃক্ষরোপণ করে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে বৃক্ষ নিধন না হয় সেজন্য জনগণকে সচেতন থাকতে হবে। আর্থসামাজিক উন্নয়নের জন্য শিল্পায়নের বিকল্প নেই, কিন্তু শিল্প কলকারখানা স্থাপনের সময় পরিবেশ দূষণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। প্রতিটি শিল্প কারখানার বর্জ্য পরিশোধনের ব্যবস্থা থাকতে হবে। এককভাবে ও যৌথভাবে শিল্প এলাকায় বর্জ্য পরিশোধন প্লান্ট নির্মাণ করা যেতে পারে। এছাড়া পরিবেশ অধিদপ্তরকে ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও এটা সত্য যে অনেক সময় রাজনৈতিক কর্মসূচির নামে কিছু লোক নির্বিচারে বৃক্ষ নিধন করে থাকেন। অশুভ রাজনৈতিক ফায়দা লাভের জন্য এই ধরনের ঘৃণ্য কাজকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই জনগণকে তাদের ব্যাপারে সচেতন হতে হবে। শ্রীলঙ্কার জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফলাফলে 106টি আসন পেয়ে জয়লাভ করেছে ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি ইউএনপি। চূড়ান্ত ফলাফলে 95টি আসন পেয়ে এরই মধ্যে নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স ইউপিএফএ। ফলে নিজ আসনে জয়লাভ করে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হলেও বিরোধী দলের আসনেই বসতে হচ্ছে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের। অন্যদিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে ক্ষমতাসীন ইউএনপিকে। সেক্ষেত্রে সরকার গঠনের জন্য অন্য ছোট দলগুলোকে নিয়ে জোট করতে হবে সিরিসেনার দলকে। কিশোর ফুটবলে প্রথমবারের মতো বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ায় এখন খুশির জোয়ারে ভাসছে সিলেটবাসী। নেচে গেয়ে বাংলার কিশোরদের জয় উদযাপন করছেন ফুটবল ভক্তরা। এদিকে ফাইনালের নায়ক স্বাগতিক গোলরক্ষক ফয়সাল সিলেটের ছেলে হওয়ায় তা বাড়তি আনন্দ জুগিয়েছে দর্শকদের মনে। বাংলাদেশ প্রথমবারের মতো যে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, আমি সিলেটবাসীর পক্ষ থেকে বাংলাদেশ বাফুফেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের বাংলাদেশ জয় করছে। আম্পায়ারের ভুল ডিসিশনের কারণে আমাদেরকে যে লজ্জা দিয়েছে তার সঠিক সমাধান আমরা আজকে এই ফাইনালে দিয়েছি। সিলেট স্টেডিয়ামে বাংলাদেশে খেলা দেওয়া আমরা উপভোগ করেছি। ফুটবল খেলায় প্রথমবার মাঠে এসে দেখলাম, খুবই খুশি হলাম। আজকে বাংলাদেশ ছেলেরা অনেক সুনাম এনে দিয়েছে। গোলকিপার অনেক দুর্দান্ত পারফরমেন্স দেখাইছে। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, সিলেটে আমি মনে করি ভেন্যু হইলে আমার মতে ভালো হয়। রাত 11টার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাংবাদিক প্রবীর শিকদার 3 দিনের রিমান্ডে, তাকে গ্রেফতার দুঃখজনক মন্তব্য তথ্যমন্ত্রীর। তড়িঘড়ি করে গ্রেফতার রিমান্ড সবই অস্বাভাবিক বললেন সুরঞ্জিত।
গাড়ি পোড়ানো মামলায় রাজধানীর পান্থপথ থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ গ্রেপ্তার নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। ব্লগার অভিজিৎ ও অনন্ত দাস হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা সহ আনসারুল্লাহ বাংলা টিমের 3 সদস্য আটক, এর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক। টিকিট জটিলতা সহ নানা দুর্ভোগে হাজার হাজার হজ যাত্রী, বিলম্বিত হচ্ছে একের পর এক ফ্লাইট, সমাধান হয়েছে ভিসা সমস্যার দাবি কর্তৃপক্ষের। মোহাম্মদ সাকলাইন প্রস্তুত, তিনি এসেছেন কিক করার জন্য, দেখা যাক কি করেন। এবং প্রথমবারের মতো কিশোর সাফ ফুটবলের স্বপ্নের শিরোপা জিতল বাংলাদেশ। ফাইনালে ভারতকে টাই ব্রেকে 4-2 গোলে হারালো বাংলার কিশোররা। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।